প্রবাসী শুনলেই তার প্রতি মনে হয় যে সে একটা টাকার যন্ত্র, চাপ দিলে বোধহয় টাকা বের হবে। তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছেন, নিজের ছোট ভাই বোনদেরকে ভালো লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু সে ভাইটা যখন প্রবাসের পাঠানো তার বড় ভাইয়ের টাকার জমি কিনছে নিজের নামে, সে প্রবাসী এসে বাংলাদেশে কোথাও কিছু বলতে পারে না। প্রবাসী যদি কোথাও খুন হন, একজন প্রবাসীর স্ত্রী বা সন্তান যদি কোথাও কোনো বিপদে পড়েন, আমরা তার পাশে দাঁড়াতে চাই। আমরা নেতা হতে আসিনি, ফান্ডের জন্য আসিনি। তাহলে ফান্ডটা কোথা থেকে আসবে? আমরা নিজেরা ভলান্টিয়ার হয়ে যতটুকু দিতে পারছি সেটা দিয়েই আমরা চলবো, ওটা দিয়ে যতটুকু করা যায় করবো। একটা প্রতিবাদ জানানোর জন্য, একটা চিঠি পাঠানোর জন্য খুব বেশি ফান্ডের দরকার হয় না। 50 ডিগ্রি, 51 ডিগ্রি, 54 ডিগ্রি যখন তাপমাত্রা উঠে তখনও কাজ করতে হয়। গোসল করার জন্য যে পানিটা, সেটা গায়ে পড়লে মনে হয় যে চামড়া পুড়ে যাবে। যে অঞ্চলের থেকে মন্ত্রী না দিলেই নয়, সেখান থেকে একজন মন্ত্রী নিয়ে আসা হয় এবং তাকে দেওয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আপনি বরাদ্দ দেখেন, আমার গবেষণায় আমি দেখিয়েছি প্রত্যেক বছর বরাদ্দের নিচের তালিকায় থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কারণ কি? আমরা প্রবাসীরা কথা বলতে জানি না। ওই যে ম্যাডাম যেটা বললেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো কথা বললেই তো গারদের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে কি তারা কথা বলবে না? ওই বোবা কান্না কেঁদেই যাবে? না, তারা কাঁদবে না। সেই জন্যই আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা কথা বলার সুযোগ পাই, আমরা তাদের কথাগুলো বলতে চাই যে তারা আসলেই লাকি যে তারা দেশ পর্যন্ত আসতে পেরেছেন বাংলাদেশে। অনেক লাকি আনলাকি অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন শেল্টার হোম বলে, দূতাবাসগুলো নির্যাতিত মহিলা শ্রমিকদের জন্য একটা করে শেল্টার হোম করেছে। সে শেল্টার হোমে আছে। তাদের কাহিনীগুলো বলতে গেলে আসলে এটা অনেক সময় লেগে যাবে। আপনি যে কোনো একটা মন্ত্রণালয়ের নাম বলেন, তাদের কিছু না কিছু করার সুযোগ আছে প্রবাসীদের জন্য। দুঃখের বিষয় সেটা করা হয় না। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাকে সবচেয়ে মনে হয় যে দুর্বল একজন মন্ত্রী দেওয়া হয়েছে অতীতে বারবারই। যে অঞ্চলের থেকে মন্ত্রী না দিলেই নয়, সেখান থেকে একজন মন্ত্রী নিয়ে আসা হয় এবং তাকে দেওয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আপনি বরাদ্দ দেখেন, আমার গবেষণায় আমি দেখিয়েছি প্রত্যেক বছর বরাদ্দের নিচের তালিকায় থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একটা মানুষকে এখান থেকে যাওয়ার, আমরা সেটাকে বলতে চাই যে নিরাপদ অভিবাসন। অভিবাসন বিভিন্নভাবে করা যায়। আপনি দেখেন রোহিঙ্গারাও যাচ্ছে, ইটালি হয়ে যাচ্ছে, তারপরে আপনার লিবিয়া হয়ে যাচ্ছে। বাট এটাকে আমরা অভিবাসনের সংজ্ঞায়িত করতে চাই না। প্রবাসী যদি কোথাও খুন হন, একজন প্রবাসীর স্ত্রী বা সন্তান যদি কোথাও কোনো বিপদে পড়েন, আমরা তার পাশে দাঁড়াতে চাই। সেই উপজেলা প্রশাসনকে, সেই পুলিশ প্রশাসনকে, ঢাকার মন্ত্রণালয়কে অন্তত একটা চিঠি লিখে আমাদের উদ্বেগের কথা জানাতে পারি, যেটা এখন কেউ করছে না, বা কেউ করলেও সেটার কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিভিন্ন দেশে যতগুলো ডেড বডি পড়ে আছে তার তালিকা অনুযায়ী কেন সেটা আসছে না, কোথায় সমস্যা, বটলনেকটা কোথায়, সেটা আমরা অনুসন্ধান করতে চাই। আমি জানি যে মধ্যপ্রাচ্যে এমন অনেক ব্যবসায়ী আছেন, বাংলাদেশি ব্যবসায়ী, তারা একাই বেশ কিছু ডেড বডি পাঠানোর দায়িত্ব নিতে পারেন এবং নেওয়ার ক্ষমতা রাখেন। দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে অ্যাপ্রোচ করা, তাদেরকে জানানো, যেটা ম্যাডাম একটু আগে বলেছেন যে ডিপ্লোমেসি ইজ অ্যান আর্ট। এটা যাকে তাকে দিয়ে হবে না। অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট, মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে এমবেসি চালানো হয়, সে এমবেসি তো সেবা দিতে পারবে না। কারণ কি? আমরা প্রবাসীরা কথা বলতে জানি না। ওই যে ম্যাডাম যেটা বললেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো কথা বললেই তো গারদের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে কি তারা কথা বলবে না? ওই বোবা কান্না কেঁদেই যাবে? না, তারা কাঁদবে না। সেই জন্যই আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা কথা বলার সুযোগ পাই, আমরা তাদের কথাগুলো বলতে চাই। যে 1.5 লক্ষ প্রবাসী, তারা বাংলাদেশের ভিজিএফ কার্ড কেউ কোনোদিন চেয়েছে? বাংলাদেশে কোনো সরকারি হাসপাতালে যে লাইন ধরেছে ওষুধের জন্য? কখনো যায়নি। এবং তারা যদি 4 জন প্রবাসীর দায়িত্ব নেয়, তো 1.5 লক্ষ লোক, 1.5 কোটি মানুষ প্রবাসী, 6 কোটি মানুষের দায়িত্ব নিয়েছে। এই 6 কোটি মানুষকে খাদ্যের জন্য রিলিফের লাইন ধরতে হয় না। দুর্ভাগ্য হলো লাকি আপাদের মতো কিছু মানুষের, যারা প্রবাসে যে তারা নির্যাতিত হয়েছেন, কিন্তু এর বাইরে যারা প্রবাসী মোটামুটি বেতন নিয়ে বেঁচে আছেন, তারা কিন্তু সরকারের এই সমস্ত চাপগুলোকে কমিয়ে দিয়েছেন, সামাজিক একটা আবহ তৈরি করেছেন। তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছেন, নিজের ছোট ভাই বোনদেরকে ভালো লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু সে ভাইটা যখন প্রবাসের পাঠানো তার বড় ভাইয়ের টাকার জমি কিনছে নিজের নামে, সে প্রবাসী এসে বাংলাদেশে কোথাও কিছু বলতে পারে না। ছোট ভাই তো নিয়েছে, আপনারই তো ভাই, আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছে। এই হলো একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য।
তারপরে পেশাজীবীরা যে যেখানে আছেন, প্রবাসী শুনলেই তার প্রতি মনে হয় যে সে একটা টাকার যন্ত্র, চাপ দিলে বোধহয় টাকা বের হবে। সব জায়গাতে তার কাছ থেকে বেশি টাকা নেওয়ার চেষ্টা করেন। এই দুঃখ, কষ্ট, দুর্ভাগ্যের কথাগুলো আমরা সমাধান দিতে পারবো না। উই আর নট স্ট্রাইকিং ফোর্স। আমরা যেটা ম্যাডাম ভালো করে বলেছেন যে আমরা যোগান দিতে পারবো, আমরা সচেতন করতে পারবো, তথ্য অধিকার আইনে আমরা জানতে চাইতে পারবো যে আপনি কেন এই গত 6 মাসে একটা ডেড বডি আনতে পারলেন না। আমি তথ্য অধিকার আইনের অধীনে সেটা জানতে চাই। 50 ডিগ্রি, 51 ডিগ্রি, 54 ডিগ্রি যখন তাপমাত্রা উঠে তখনও কাজ করতে হয়। গোসল করার জন্য যে পানিটা, সেটা গায়ে পড়লে মনে হয় যে চামড়া পুড়ে যাবে। আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকার প্রবাসীদেরকে মূল্যায়ন করেছেন। অন্তত বিমানবন্দরের যে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, সেখান থেকে নিষ্কৃতি দেওয়ার একটা উদ্যোগ এই সরকার গ্রহণ করেছেন। বরঞ্চ আমাদেরকে নিয়ে টানাটানি উল্টা করে দিবে যে এর স্বার্থ কি, এর ফান্ডিং কোথা থেকে হয়, এটা কি এনজিও নাকি, বিদেশ থেকে টাকা এনে খাবে কিনা। আমরা সেই কথাটুকু উত্তর আগেই দিয়ে দিচ্ছি। ম্যাডাম অলরেডি বলেছেন আমরা নেতা হতে আসিনি, ফান্ডের জন্য আসিনি। তাহলে ফান্ডটা কোথা থেকে আসবে? আমরা নিজেরা ভলান্টিয়ার হয়ে যতটুকু দিতে পারছি সেটা দিয়েই আমরা চলবো। ওটা দিয়ে যতটুকু করা যায় করবো। একটা প্রতিবাদ জানানোর জন্য, একটা চিঠি পাঠানোর জন্য খুব বেশি ফান্ডের দরকার হয় না। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।